আচ্ছা আমি ওনাকে প্রশ্ন দিয়েছিলাম, আমি কি একবার বলেছি যে তোমার জানা থাকলে বলে যেও? এ আবার কি কথা, বুড়ো বসে হিমনতি ধরেছে নাকি? হ্যাঁ, আমি একবার বলেছি যার যেমন ভাব তার তেমন লাভ। আমি মেয়ে ছেলে হয়ে গান করতেছি, চুরি পরে আসি নাই হাতে, এসেছে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন দিচ্ছ? ঠিক আছে, পুরুষেরও 5টা বান, নারীরও 5টা বান। কি বান? তুমি ভালো করে খাতায় লিখে নিয়ে যাও। তোমাদের ঝোলাই নিয়ে আমি বলে দিচ্ছি, তুমি লেখো। আমার তো খাতাপত্র লেখা নাই, কিছুই নাই। আমি শুধুই এলাম আর শুধুই গেলাম। এই দেখুন, চুয়াতো বান 1 নম্বর, নীলোৎপলা 2টো। কি গো, কটা হলো? 2টো। অশোক, নবমল্লিকা, বুঝতে পারছেন? হ্যাঁ, কেন বলুন তো? চুয়াতো বানের সঙ্গে মদন বানের আকৃষ্ট হইলে পারে, তবে ভালো হয়। বুঝতে পারছেন তো? বেশি মুখ চুদি করো না, তলাকার মাল তলায় পড়ে থাকে, বেশি উপরে ওঠার চেষ্টা করবে না। আমি বেশি পছন্দ করি না। প্রশ্ন দিয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে, আমি যা জানি তাই বলবো, আর না জানি বলবো না, নাকি বলছেন? তাই তো, সেটা দর্শকে বুঝবে না। জানা থাকে তা বলে হে যে ও বা কি কথা, বিজ্ঞান ধরেছে নাকি? ওর বিজ্ঞান ধরে গিয়েছে, মাথার গোড়ায় জম দাঁড়িয়েছে না, বুঝতে পারছেন? মাথার গোড়ায় জম দাঁড়িয়ে গিয়েছে, ওই জন্য বিজ্ঞান ধরে গিয়েছে। অশোক বান, যাকে অশোকা বলে, নীলোৎপলা, নবমল্লিকা, তারপরে চুয়াতো বান। তাহলে সেই জন্য একটা হচ্ছে অরবিন্দু। তা তুমি একটা বলেছো আর 4টে বললে না কেন? নিশ্চয় তোমার জানা নাই। যে একটা বলতে পারবে সে 4টেও বলতে পারবে না। একটা শর্টকাটে বলে ফেলেছে আর 4টে মনে নাই, জানে নাই, দিয়ে বলছে আমি একটা বললাম, তোমার 4টে জানা থাকাতে তুমি বলে দিও। তাহলে ওই 4টেও তুমি বলো, অত মুচ্ছে দি কেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম পয়সু রয়সু দন্তস, পয়সু রয়সু তালবুস, আর পয়সু রয়সু পেট কাটা মধ্যাহ্নস। তা তোমার মধ্যেখানটা কাটা কেন, এর কারণটা কি? ব্যাকরণে একটু ব্যাখ্যাটা দাও ভালো করে। পুরুষ, এই মধ্যেখানটা কাটা কেন? আপনারা উত্তর পেয়েছেন? কে আর 5টা স্বামী, কার 6টা স্বামী, তা তো তোমার বাবার কি? তোমারটা ঠিক আছে নাকি দেখো। স্বামী হতেই পারে। আপনারা সবাই হাত দিয়ে বুকে বলুন তো বাবা, আপনারা কেউ স্বামী হতে পেরেছেন? হ্যাঁ, কই আপনার মুখটা দেখে এখানে আসুন না। মুখটা গুঁজে থাকলে তো হবে না, আসল কথা শুনতে এলে সামনে আসতে হবে। সেই জন্য যার জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এই কথাটা আমি জিজ্ঞাসা করলাম। আমি বললাম বলো, তুমি আমার বাবা হতে পেরেছো? তুমি আমার ভাই হতে পেরেছো? তুমি আমার ভাসুর হতে পেরেছো? তুমি আমার স্বামী হতে পেরেছো? তুমি স্বামী হয়ে মহাভারতের পাতায় নাম যার অর্জুন, দ্রৌপদীকে 4টে ভাইয়ের সঙ্গে ভাগ করে দিলে, যুধিষ্ঠির, নকুল, ভীম, সহদেব, তুমি তাদের সঙ্গে ভাগাভাগি করলে কেন? কি সাধু বাবা, এইটাই তো আমার প্রশ্ন ছিল। যাক, উত্তরটা পেয়েছেন ভালো, আমারও জানা হলো, আপনাদেরও শোনা গেল। আমি আবার 2-4টে কথা বলবো, বলো নাকি বাবা? সেই জন্য একটা ছোট্ট বড় কথা বলি, খুব ভাব জগতের কথা। দেখবেন, আপনারা জানেন ওর সঙ্গে আমার যেদিন বিয়ে হয়েছে, যেদিন ওইখানে দেখাশোনা হয় তাদের মধ্যে কোনো কাম নাই। আছে? কাম আছে? দেবতার মহলে কোনো কাম আছে? যারা পরম প্রকৃতি হবে, পরম প্রকৃতি হবে, পরম পুরুষ হবে, তাদের মধ্যে এখানে কোনো দরজা থাকবে না, নাকি বলছেন? তাদের মধ্যে এখানে নিষ্কাম প্রেম, নিষ্কাম মিলন। আমাদের দেহের মধ্যে এখানে 2টো ডাল আছে, একটা ডাল জ্যান্ত, একটা ডাল মরা। কোন ডাল মরে যায় জানেন? কামের ডাল মরে যায়, প্রেমের ডাল জ্যান্ত থাকে। কাম পুড়ে ছাই হলে রতির জন্ম হয়। কি হয় গো? কাম পুড়ে ছাই হলে কি হয়? প্রেমের জন্ম হয়। প্রেম থেকে রতি হয়, রতি গাঢ় হলে পরে মতির জন্ম হয়। আর তখন পলক পড়বে না, পরে পলক পড়বে না। এই পতি নয় রে ভাই, আর এক পতি আছে, এই পতি নিয়ে যায় সেই পতির কাছে। জগৎপতিকে সাধন ভজন করতে গেলে আগে এহ জগতের পতিকে সেবা দিতে হবে, নাকি বাবা? ঘরে যদি থাকে পতি, সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যাবে। আজ পালাটা ধর্ম নয় যে ওই ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্ট, মনে করুন জৈন ধর্মের এইসব কথা বলে আজকে চলবে না। চলবে? হ্যাঁ, বৌদ্ধ ধর্মের কে ধর্মত্ব প্রবক যীশু খ্রিস্ট, এসব বললে তো চলবে না। এই ধর্ম পালা নয়।
পালাট হচ্ছে নারী আর পুরুষ, অর্থাৎ প্রকৃতি আর পুরুষ, পুরুষ প্রকৃতি। প্রথমেই বলেছি প্রর শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিত্য আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে, আমার দ্বারা সৃষ্টি সব জগত মণ্ডলে। শিবের সঙ্গে যেদিন বিয়ে হয়েছিল সেদিন বাসর ঘর ছিল, ফুলসজ্জা হয়েছিল না? বিয়েটা শিব আগে চালু করেছে। উদ্দালক মুনি সৃষ্টি করেছিল এই বিয়ের, মেয়েদেরকে হাতে ধরে যখন নিয়ে চলে যাচ্ছিল সেই সৃষ্টি করেছে মুনিবর, ভাগাভাগি করলো, তার চেন মন্ত্র দিয়েছিল সীমন্তে সিঁদুর। এই দেখুন ভগবতীর ভোগ থেকে একটা মেটে সিঁদুরের জন্ম হয়েছে, মেটে সিঁদুর। নিত্যানন্দর মাথা ফেটে গিয়েছিল, তা হইতে চিরে সিঁদুর। আর সাবিত্রী যখন সত্যবানকে বাঁচিয়ে এনেছিলেন যমরাজার দাঁত থেকে, সেই জমালয়ে থেকে, সেদিন সাবিত্রী এনেছিলেন ধর্ম সিঁদুর। 3টে সিঁদুর হয়, বুঝতে পারছেন? তাহলে একটা ভগবতীর ভোগ থেকে মেটে সিঁদুর, নিত্যানন্দর মাথা ফেটে চিরে সিঁদুর, আর সাবিত্রীকে দিয়েছিল ধর্ম সিঁদুর। শাঁকা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, ও সব দিয়েছে। বলছে না বিনিময়ে আমাকে তুমি কি দিয়েছো? আমি তোমাকে যে জিনিস দিয়েছি সে জিনিস কোটা তোমার 14 গোষ্ঠীও তোমাকে দিতে পারবে না, বুঝতে পেরেছো? তবে খারাপ ভেবে নেবেন না, কি দিয়েছি আর কি নিয়েছি সেই কথাটা একটু আলোচনা করব। তো যাই হোক, ও মা তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ তো? আমি তো থামে তোমাদের মুখ দেখতে পেছি না, আড়াল হয়ে গিয়েছে। এই আসরটা যদি একটু নিচে হতো না তাহলে ভালো হতো, কারণ প্রতিধ্বনিটা হতো না। আর আমি কি বলছি আমি নিজে যদি না শুনতে পেতাম, শুনতে না পাই, তাহলে দর্শকে গান শুনিয়ে আমারও লাভ হয় না বাবা, নিজে একটু তৃপ্তি পাওয়া যায় না। তো যাই হোক, সেই কথা আমি বলছি। দেখুন এই যে পালিয়ে গেছে না কি রে, এ কোথা গেল? হ্যাঁ আমি এতক্ষণ খেয়াল করি নাই, তো দেখি নাই, তো আমি তো কথা আপন মনে আপনাদের কাছে বলে যাচ্ছি, কিন্তু ইনি কোথা চলে গেল? এ মাঝে মাঝে স্বভাব চরিত্র ভালো নয়, এ মাঝে মাঝে কুজনি পারা যায়। কুজনি পারা মানে বোঝেন তো? হ্যাঁ, কুজনি পারা মানে কিছু মনে করেন না, আমি কাউকে কিন্তু জাতি ধর্ম তুলে কথা বলছি না, এটা শাস্ত্রের কথা। কুজনি মানে কি? মানে বাগদি পারা, বুঝতে পারছেন? এই ভোলা পঞ্চানন মাঝে মাঝে বাগদি পারা চলে যায় সেজন, বুঝতে পেরেছেন তো? আমাকে মাঝে মাঝে বলে, ও গণেশের মা, ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। সেলাই করে দে না ঝোলার ফুটোটা। এই ঝোলা তে কোনা, ঝোলা তে কোনা, দেখবেন বাবাজিদের গোসাইদের তে কোনা ঝোলা, 4 কোনা হয় না কেন? কি গো, হ্যাঁ তে কোনা ঝোলা হয় না? তে কোনা ঝোলা হয় কি বাবা? একে বলা হয় আঁচলা ঝোলা। এই ঝোলাটাই হচ্ছে নারী তত্ত্ব। ঝোলার ভেতর আবার আধখানা করে নারকেলের মালাই ভরা, নাকি থাকে না? এটা বাবাজি ঠিক বলছি গো, মাল ভরিয়ে রাখে মনে হয়। হ্যাঁ, বেল মালাই, নারকেলের মালাই। কেন জানেন? সাধন ভজন করবি তো নারিকেলে, 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 নারিকেলে। এই আধখানা করে বাবাজিদের ঝোলার মধ্যেখানে নারকেলের মালাই ভরা থাকে। দেখবেন কাঁচের গ্লাসে জল দিলে এরা খাবে না, স্বর্ণের গ্লাসে জল দিলে পান করবে না, চাঁদির গ্লাসে জল দিলে নেবে না। ওই আধখানা নারকেলের মালাইটাকে বের করে দেবে ঝোলা থেকে, নাকি বলছেন? হ্যাঁ, এই নারী তত্ত্বটা জানো? প্রকৃতি তত্ত্ব জানো? হ্যাঁ জানো? নারী নারকেলের মালাই, ছোবড়া সত্য কামড় দিলে দাঁত ভেঙে যায়, ছোবড়াটাকে ছাড়াতে হবে, তার মধ্যে উপরে একটা মালাই বেরোবে, মালাতে আঘাত করতে হবে, তার ভিতরে জল থাকবে, জলের উপরে শ্বাস থাকে, কি বাবা থাকে না? এক পিস করে বদনে দিলে পারে কয়েসের দ্বারায় চাপন মারলে তোর রস বেরোবে, বেরোবে না গো? আর যদি কেউ ফোংলা তাতে ফাঁকুম ফাঁকুম করে খায়, তার রস কি বুঝবে? ঘোড়ার ডিম বুঝবে? হ্যাঁ, তা নারী চরিত্রের ভিতরে এতটা রস, পুরুষ তো কোন ছাড়ের ছাড়। এই ছেলে কি হয় দেখ, আজ বাবা তো চাই না, দেবতারাও জানতে পারে না। তাই একটা ছোট্ট বড় কথা বলি, কিছু মনে করেন না, একটা টোটকা না দিলে এখনকার বর্তমানে ছেলেরা এরা যা নেট ফেসবুক ঘাঁটছে না,
এরা শুধু তত্ত্ব দিয়ে দিলে এরা একজন থাকবে না ভাই, কেউ থাকবে না, সব পালিয়ে যাবে। তা কি বলবো মা, একটা ছোট্ট বড় কথা। এ বাবা শোনা, গোলমাল করো না সোনামুখী। ওই দা ব্যাগে পয়সা আছে, যাওয়ার সময় 50 টাকা লজেস খেতে দিয়ে যাব। এখন পিসিকে গানটা করতে দেখি হয়, দেখ কি হচ্ছে দেখ বাবা এখন সোনামুখী। তা এই রকমই আমার এই মহাদেবের মতন এক ভদ্রলোক নগরে নগরে ভিক্ষা করতে হালসাল বাবাজি হয়েছে। নিতাই গৌর হরিবর বলে দরজায় দাঁড়িয়েছে। যেই দরজায় দাঁড়িয়েছে এখানকার কমিটি ছেলেরা দাদারা খুব ভালো মানুষ। বলছে বাবাজি কি ব্যাপার, আপনি এই সন্ধ্যেবেলায় চলে এলেন? বলছে বাবারে তোদের কবি গান আরম্ভ হয়েছে 5টা থেকে, অম্বিকার আর নীলরতন পালে। তা আমি এই রাতে গান শুনবো, দিয়ে সকালবেলায় আবার চলে যাব নগরে নগরে। এই দেখ আমি ওই লড্ডা, তারপরে তোর ওই মাঝিডাঙ্গা, তারপরে ওদিকে তোর কাদুয়া, তারপরে ওদিকে বুনিয়া ডাঙ্গাল, এইসব ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে লেগে গিয়েছে। তা আমাকে একটু জায়গা দে বাবা। তা বলছে বেশ ঠিক আছে, জায়গা আমরা দিচ্ছি, তবে আপনাকে স্পেশালভাবে কোনো জায়গা দিতে পারবো না। ওই মাঠের ধারে একটা কুঁড়ে ঘর আছে, আমি যদি সেই কুঁড়েতে থাকেন ম্যানেজ করি তা হবে। তা বলে বেশ ঠিক আছে, ওই কুঁড়েতেই আমি চলে যাব। সঙ্গে সঙ্গে ছেলেরা কর্তব্যর খাতিরে একটা কম্বল দিয়েছে এইরকম, আর বাবাজিকে নিয়ে গিয়ে আগে ঢুকিয়ে দিয়েছে। 6টার সময় ঢুকিয়েছে, মোটামুটি রাত 10টা বেজে গিয়েছে। ধরুন বাবাজি চুপ করে বসে আছে। ঘন্টাখানে পরে আমার মতো একটা হাইটে মাতাজি এসেছে, সে জয় রাধে করতে করতে এখানে ঢুকে পড়েছে। দেখছে নবান গিয়েছে, কালকে আজকে বাস নবান, ভালোই আমার চাল কলা তোলা হবে। তো একটুখানি যাই গিয়ে দেখি গা, যদি কোনো ফাঁক পাই তাহলে চাল মূল্য কলা পাবো। তা দেখছে কবি গান আরম্ভ হয়ে গিয়েছে। তা ছেলেগুলোকে বলছে বাবা একটুখানি জায়গা দে, সকালবেলায় আমি কাল চলে যাব নগরে ভিক্ষা করতে, তা আমাকে একটু জায়গা দিতে পারবি? বলছে মা জায়গা তো দিতে পারি, জায়গার অভাব নাই, কিন্তু স্পেশাল তো জায়গা নয়। তুমি চলো, ওই 5টার সময় 6টার সময় একটা বাবাজি এসেছে ওই কুঁড়ে ঘরে, ওইখানে যদি ঢুকে ম্যানেজ করে থাকতে পারো তো বাবাজি থাকো গা। তা মাতাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, ভালোই হইল। ও যখন বলছে তখন আমি চলেই যাই, নাকি বলছেন? তো এবার বাবাজিকে মাতাজিকে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছে। বাবা আমার ওই কোণে বসে আছে আর মাতাজি এই কোণে বসে আছে। এবার সন্ধ্যে 6টা, ও ঢুকেছে 7টায় ঢুকেছে, 10টা কিংবা রাত 12টা বাজছে, কেউ কাউকে যদি কথা না বলে তার ভেতরটা দেখবেন একবার 1.5 টাকা 5 টাকা হয়ে যাবে, হবে না? সঙ্গে সঙ্গে বাবাজি না থাকতে পেরে ও মনের আনন্দতে গান ধরেছে। কি বলছে জানেন? বাবাজি ঝোলা থেকে করতালটা বের করে বলছে আজকে মা গল্প করবেন না। সঙ্গে সঙ্গে বাবাজি তখন ঝোলা থেকে করতালটা বের করে মনের আনন্দে গান করছে। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধারানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, বাবাজি তখন যেই বলেছে কবে রাধারানীর দয়া হবে, মাতাজি দেখছে সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়েই বাজে। মাতাজি তখন করতালটা বের করে নয়, এ প্রেম জুড়িটা নিয়ে বলছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধারানীর দয়া হবে, বলছে কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে। বাবাজি দেখছে এই তো লাইনে চলে এসেছে, ও তখন আবার করতালটা বের করে একটু খোনা খোনা করে বাজাইছে আর বলছে ভাই কি বলছে জানেন? তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। মাতাজি তখন বলছে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলেও হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। কেন বলুন দেখিনি? কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যারা জপ করেন একার দ্বারাই হবে না, ওই মন্ত্র একটুখানি শুনতে গেলে পরে কাছে আসতে হবে, নাকি বাবা? কি বলছে? কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাইছে না। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে হয় একাকিত খাড়া। তাই কৃষ্ণ কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রটা জানার জন্য একটু কাছাকাছি আসতে হবে, আর কাছাকাছি যদি না আসো তাহলে সেই তথ্য বলা যাবে না। কে ঘুমোইছে? ওটা কে ঘুমোইছে?
খবরদার কবির আসরে শুয়েন না, উঠে পড়ুন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কবির আসরে কেউ শোয়, সঙ্গে সঙ্গে মনে করেন ও করেছে কি, আর নাহলে বাবা বাড়ি চলে যাও, যদি ঘুম আসে বাড়ি যাও সঙ্গে সঙ্গে। তাই এরা দুইজনও তখন দুই কোণে ছিল, এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। সকালবেলায় কমিটি দেখি তো দরজাটা খুলে একটুখানি, তখন বাবাজি মাতাজি দুই করে ছিল, এক জায়গায় বসে আছে কম্বলটা ঢাকা নিয়ে। বাবাজি বলছে, আর চিন্তার কারণ নাহি কোরে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তার কারণ নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। এ ঝগড়াটা মা আমাদের মধ্যে থাক, দয়া করে যেন তোমরা বাড়ি বই নিয়ে চলে যেও না, তাহলে তোমাদের ঝগড়া থামবে না। এই ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছেন? এ ঝগড়া আমাদের মধ্যে থাকুক। যে তথ্য দিয়েছে আমি সেই দিকে যাওয়াই ভালো। তাই আমি বলবো না চূড়ান্ত, সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। আমি পাঁচালি ছন্দে এবার দু চার কথা কিছু বলি। কি বলবো ধান জানেন? দাড়ি রে না দাহি রে না না, দাড়ি রে না দাহি রে না না, দাড়ি রে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিলাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমার। আলায় ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। দারে 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 না, দারা না 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 না, দারা না 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 না। ও তোমার ধান ভানা কলে, শুধু ধান ভানাই চলে, তিল দিলে তেল তাতে হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, এই বর্ধমান জেলায় যখন নতুন নতুন ধান কল চালু হলো, বুঝতে পারছেন, ধান দিলি তো হলারে চাল হতো বাবা। এর মতো এক ব্যক্তি কি করেছে জানেন, ও এক বস্তা তিল আর এক বস্তা সরষে আর এক বস্তা গম হলারের মালিককে না বলে গিয়ে মনে করছে বোধহয় তাহলে সব পেছানো যাবে নাকি বলছেন। ও করিয়েছে কি, এক বস্তা তিল ফেলেছে আর এক বস্তা সরষে দিয়েছে আগে, দিয়ে যেই মনে করুন একবারে কল চালিয়ে দিয়েছে, আর একবারে চটকালের মতো মাল একবার চিড়ে চাপটা হয়ে বেরিয়ে চলে আসছে।
এ তো তেল আসতে কাকা আসতে গোলমাল করো না কাকা, গোলমালে সব মাল হারিয়ে যাবে, কেনা নাঙল কামাই দিও না, একটু তত্ত্ব কথাটা নাও ভালো করে বোঝো। সঙ্গে সঙ্গে যেই মনে করুন বাবা ফেলেছে আর অমনি বেরিয়ে চলে আসছে, বলছে হ্যাঁ গো তোমাকে যে আমি 1 বস্তা তিল 1 বস্তা সর্ষে দিলাম, তেল কই? বলছে ভাই এটা তো তেল কল নয়, এটা চাল কল, ধান দিলে চাল বের হবে, কিন্তু তুমি যা ফেলেছো এটা কিন্তু তো হবে না। তাই বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে এটা ধান ভানার কল, তো এটা শুধু ধান ভানাই চলবে নাকি বলছেন? তোমার ধান ভানা কলে ধান ভানা চলে, তিল দিলে তেল তাতে হয় না। ও যেমন টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, অনেকজনা দেখবেন ছাদে মাল নাই, বাম পারে 2-4টে আছে, সে আবার রাস্তায় চিরুন বার করে করে আবার চুল আঁচড়াবে বাবারে, মানে মানুষকে ক্যালি দেখায় আর কি, দেখো আমার মতো চুলের বাহার। ঠাকুর মশাই না কি বলছেন? ওরে টাক মাথাতে কাটলে টেরি রে ভাইয়া, ওই দেখ চুলের শোভা পায় না। ওরে চুলের শোভা পায় না রে, চুলের শোভা পায় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে ধান ভানা চলে, দিলে দিলে তেলে এই দেখুন আমার গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, আর যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে। দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না বাবা। আর আবার পাল্লাটা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, এইটা ঠেরো পড়ছে আর একবার কুঁজো হয়ে যাচ্ছে, আমি ওইখান থেকে লক্ষ্য করছি। বিশ্বময় সেইভাবেরই গভীরতা কত, অদ্যবে পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব। তবে যার যেমন থাকে জানা করে কবির আলোচনা, যুক্তি তর্কে বাড়াই কবি জ্ঞান। ওরে কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। কারণ বাংলা মোদের নয় রে কাঙাল ধরে ধানে পুণ্য নয়, পরের পানে থাকবে চেয়ে এদেশ মোদের সে দেশ নয়। বঙ্গমাতুই চিররানী আদরের ধনুদুলালি, আপন রূপে উজ্জ্বল ছড়ায় বিশ্বটাকে ভোলালি। ভালে ছবি হাজার মানিক বিশ্বপিতার বিরাট দান, বিশ্বখানা তোমার দেহ সকল দেহে তুমি প্রাণ। বাঁধন হারা লাগবাকে তোর আপন মনে ফুটছে ফোর, দিগন্তরের বাঁধন জুড়ে ছুটছে কত ভোমরা কোর। কোথাও চলে শতশ্রী আপন বুকের খিদানে, ভাঙছে মাতার জীবন দিতে বঙ্গমাতার সন্তানে। এই দেশে যে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর, এই দেশেরই মানুষ বটে ভিক্ষ পাত্র ধনুর্ধর। শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছেন এই দেশে, আদিত্যেরও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে। এই দেশে যে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস, বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরনীতাই শ্রীনিবাস। ধন্য মাতার বিশ্ব মাঝে বিশ্বজ্যোতি চমৎকার, বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। ওরে আত্মহারা লাগবাকে তোর মাটিয়ে পড়ার বুলবুল, আকাশ বাতাস কাঁপিয়ে চলে বীর কবি কাজী নজরুল। ভাই কিরা ভাই বিশ্ববাসী থাকতে তোদের এতই বল, তোর খুলে চলা বদলের মতো মতো নেই অঞ্জল। 100 বছরের পদ হলে যদি কম্পিত হলো বিশ্ব, সব ভাই মিলে ওরা বলে সার্ভিশন করিব দৃশ্য। আসলে জাপানে যারা মানুষ ছিল আমরা বলিব যাবাইয়া, হিমাচল গিরি পলক নেবে বিশ্ব উঠিবে কাঁপিয়া। চলি বলে কাচুর মার করি বর্তমানের দুর্গে, ফেলিব বোতলে আমরা উঠব স্বর্গে। বিশ্বমাতার প্রকৃতি মরা কোন কাঙালি, বিশ্বের মধ্যে আমরা বিশ্ববিজয়ী বাঙালি, আমরা সেই বাংলাদেশের সন্তান। ওরে গাইতে এলাম কবি গান বাংলাদেশের সন্তান, ওরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাগে। সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাগে। আদি কবির মানুষ মোহনাতে, আদি কবির মোহনাতে, আদি কবির মানুষ মোহনাতে।
সৃষ্টির আগে কবি গানের রস জাগে আদি কবির মানস মোহনাতে। সেই রসকে কেন্দ্র করিয়ে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে। যেদিন ছিল না কো পত্রিকা, ভাইরে ছিল না ভাই হাতের লেখা, মুখে মুখে হইতো প্রচার। সেই দিনের কথা বন্ধু ভাবরে একবার, তবে ঢোল বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে। শুনুন আমার ভক্তবৃন্দ, শুনুন আমার কাছে। ওরে সুদূর পর্তুগাল হতে, সুদূর পর্তুগাল হতে লবণের ব্যবসা করতে কলকাতার ফরাসডাঙ্গার বাজারেতে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। ওরে কলকাতার ওই বাগবাজারে ভোলা ময়দাকে সঙ্গী করিয়ে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি। ভোলা ময়দা আর অ্যান্টনি করছে কবির আমদানি বিশ্বের বাজারে। সেই থেকে তো কবি গান এসেছে আসরে, এটা কবি গানের ইতিহাস। কবি গানের ইতিহাস আমি করে গেলাম আজ প্রকাশে কবি গানের ইতিহাস। আমি করে গেলাম আজ প্রকাশে কবি গানের ইতিহাস। বাইরে যাত্রা গান এক দলে চলে, কীর্তনের গান এক দলে চলে, বাউলের গান এক দলেতেই চলে, কিন্তু কবি গান এক দলেতে হয় না বাবার কালে। ওরে কবি করাবার দরকার হলে জানেন মদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা। এক দলে এলে পরে কবি গান হয় না। আমাদের এক জায়গায় নাই কো বাড়ি, আমাদের দুজনা দু জায়গায় বাড়ি, আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আসরেতে উঠবে কত মধুর মধুর টান। আমার নীল রতন পাল নামে বাগডোলাতে আমার গ্রাম সাঁইথিয়া হয় থানা। বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা। এখানেতে শুনতে পাই পাল্লাদারের বাড়ি হলো বর্ধমান জেলায়। অম্বিকায়র নাম আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান। আজ লড়াই ভালো জমবে, লড়াই ভালো জমবে। বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে। বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে। কবি করবো বললে যাই না করা জানেন জ্ঞানী জন, কবি গাইব বললে যাই না গাওয়া জানে শ্রোতাগণ। কারণ প্রত্যেকে জিনিসের আছে মূলেরও নির্ণয়। মাগো মূল ছাড়া এ জগতে হবার উপায় নাই। যেমন পরিশনের মূল জলধর, পাখিদের মূল পাখা, গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব। ওরে কাশি ধামের মূল হলো ওই রে সদাশিব। যেমন ঘিয়ের অমূল দুধ, যেমন দুধের অমূল গাই। ওরে তেমনি মদের কবি গানে মূল বিষয় চাই। ভাইরে যাকে বলে পালা ভাই সব লোকে তা জানে। আমার কবি গানের নানা পালা জানেন জনে জনে। ওরে কেউ বা চলে রামায়ণে, কে হই আবার বেদ পুরাণে, নানা জন নানা মনে, কেহ রামের রসায়নে গায়। কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গাওয়া গায়। কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি। কেউ সাজা পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দে দুটি মাথুর গীতি গাই। ওরে কেহ সাজে গান্ধারী, প্রতিকূলে বংশীধারী। কবি গানের আড়াইয়ারি চলে নাই। কেহ সাজে লঙ্কার রাবণ, অপরদিকে রাজীব লোচন। কবি গানের হয় কীর্তন আসরই উপরে। অর্জুনার হনুমানে অতীত আর বর্তমানে, ভক্ত আর ভগবানেও চলে। ওরে অদৃষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম, কবি গানের হয় মর্ম জানেন মহাশয়। ভাইরে এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা, দিতে হয় গো নানা সলা জানেন তা সবাই। এইখানেতে আমার গো বন্দনা দিলাম সারি, পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন। আসর মধ্যেই আছেন গো যত সুধীজন, শত কোটি প্রণাম জানাই প্রতিজনে জনেই। এইবার যাব আমি আসল কবি গানে। আমার গুরুর চরণ স্মরণ করে করিব কবির সূচনা। গুরুর চরণ স্মরণ করে করিব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্প তরু, দয়াল গুরু কল্প তরু। মিটাও মনের বাসনা।
ভাষাই কাব্য তরি রে গুরুর নামে ভাষাই কাব্য তরি দেখো যেন গুরু ডোবে না তরি গুরুর নামে ভাষাই কাব্য তরি আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোঠায় আবহমান কাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন একদিকে পুরুষ, অপরদিকে নারী, একদিকে বেটা ছেলে আর একদিকে মেয়ে ছেলে, একদিকে বাবা আর একদিকে মা, একদিকে স্বামী আর একদিকে স্ত্রী। আজ পালা ভালো জমবে, বলি আজকার রঙ্গমঞ্চে পালা ভালো জমবে। এ পালা আমার পাল্লাদার নিজে ধরেননি, আপনারাই করে দিয়েছেন অর্ডার, আপনারা ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার। আমার পাল্লাদারকে দিয়েছেন নারীদের এক লিডার, দেখে মনে হচ্ছে পার্টির একটা ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন ওই নারীটাই আজকে হবে মার্ডার। আমি বলি জানাবো আজ সমাচার, আমাকে দিয়েছেন পুরুষ। পুরুষ বানানো হচ্ছে পয়সু রয়সু পেট কামানো সব পুরুষ। এই তো একরকম নয়, পুরুষ পুরুষ তিন রকমের বানানো হয়। পয়সু রয়সু পেট কামানো সব পুরুষ, পয়সু রয়সু তালবিষ পুরুষ, আর পয়সু রয়সু দন্তেসা পুরুষ। যেমন বাংলা ব্যাকরণে দেখবেন বয়সী তালবিষ 20, বয়সী পেট কামানো সব 20, আর বয়সী দন্তেসা 20, তিনটে বিষ আছে। বয়সী তালবিষ 20 মানে হচ্ছে সংখ্যা, যাকে বলে 20। বয়সী পেট কামানো 20 মানে হচ্ছে গরল, যা খেলে মানুষ মরে যায়, সেটা হচ্ছে গরল। আর বয়সী দন্তেসা 20 মানে অমৃত, যেমন মুসলমানরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তেমনি পুরুষ পয়সু রয়সু তালবিষ পুরুষ মানে যে পুরুষ বিবাহ না করে নিজের ব্রহ্মচর্য নিজের দেহ তো ধরে রেখেছে, পয়সু রয়সু তালবিষ পুরুষ। পয়সু রয়সু দন্তস পুরুষ, যে পুরুষ বিয়ে করেছে বটে কিন্তু স্বামীর সঙ্গে শতবার রমণ করছে, এক ফোঁটা ব্রহ্মপাত হয় না, সে পয়সু রয়সু দন্তস পুরুষ। আর পয়সু রয়সু পেট কাটা পুরুষ, এইটু জানতে চেয়েছে। পেট কাটা পুরুষ, পয়সু রয়সু পেট কামানো সব পুরুষ। পেট কামানো সব পুরুষে ওই পেট কাটা মধানোর সাথে দেখুন 5টা দাগ আছে, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, আর মাঝে পেট কাটা। যে পুরুষগুলো পেট কেটে জন্ম হয়, অর্থাৎ ব্রহ্মচর্য স্খলন করে যাদের জন্ম হয়, তারা পয়সু রয়সু দন্তস পুরুষ। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও, ধুয়ে খাও, ওরে কথা শোনো কথা নাও, জবাব নিয়ে ধুয়ে খাও, কথা শোনো কথা নাও, ধুয়ে খাও। একে বলে প্রকৃতি, মেয়েদিকে বলে প্রকৃতি। প্রশব্দ প্রকৃষ্ট, কৃতি শব্দ আকৃতি। যে প্রকৃত আকৃতি দান করে তাকে বলে প্রকৃতি। মেয়েদিকে বলে কামিনী। মেয়েদের সমস্ত মনস্কামনা পুরুষ সব কামনা পূরণ করে বলে মেয়েদিকে বলা হয় কামিনী। মেয়েদিকে বলা হয় রমণী। স্বামী স্ত্রী রমণকারে পুরুষের মণিটিকেই নারীরাই হরণ করে, সেই মেয়েগুলো হচ্ছে রমণী। পত্নী পুরুষকে পতনের মুখে ফেলে দিতে পারে, আবার পতনের মুখ থেকে পুরুষকে উচ্চাসনে তুলতে পারে, তাই ওর নাম হলো পত্নী। এই নারীদিকে বলা হয় জননী। জনিপথে ওরা সন্তান প্রসব করে বলে নাম হয় জননী। পুরুষের প্রতি যখন অফুরন্ত ভক্তি আসে তখন নাম ধরে ভগিনী। ধরে ভগিনী। আপনারা জানেন পুরুষের মহাবিষ্ণুর কপাল থেকে পড়েছিল এক ঘাম,
তাহাতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আমি বলি না, ওই বলেছে। তাহলে পুরুষের এক ফোঁটা ঘাম অর্ধেকখান দেহ বেয়ে পড়েছিল এই আদ্যা শক্তি মহামায়ার, তাতে জন্ম। সেই মহামায় করছে সৃষ্টি। তাহলে কে আগে জন্মকার, পুরুষের না নারীরা? আপনারাই বলুন। পুরুষেরই আগে জন্ম, তার ঘাম থেকে নারীর জন্ম আদ্যা শক্তি মহামায়া। মহামায়ার যখন জন্ম হয় তখন নারীদের ভগ চিহ্ন অর্থাৎ যোনি চিহ্ন ছিল না। স্বয়ং বিষ্ণু তর্জনী আঙুল দিয়ে জঙ্ঘাদেশ চিঁড়ে দিল, যার জন্য আপনারা দেখবেন বৈষ্ণবরা যখন মালা ভাজে তখন তর্জনী আঙুলটি মালাতে ভরে না। এই আঙুলটা দুষি আঙুল, যার জন্যে তর্জনী আঙুলটি মালা ঝোলার যখন মালা ভাজে তখন ভরে না। নারীদের জঙ্ঘাদের যখন চিড়ে দিল তখন 3 ফোঁটা রক্ত হইল, রক্ত পড়ল। আজ আমার পাল্লাদার বলছে 17তম না, শোনা কথা বলল না। 3 ফোঁটা রক্ত পড়লো, 1 ফোঁটা তো হলো সিঁদুর, আর 1 ফোঁটা হলো লাল সেলু, বুঝলে? আর একটা তো হলো লাল জবা। আপনারা জানেন দুর্গা পুজো কালী পুজোতে জবা ফুল সিঁদুর আর লাল সেলু ছাড়া মায়ের পুজো কবু হবে না। মায়ের পুজো প্রভু হবে না। ওরে আমার কাছে বন্ধু কথা শোনো, মায়ের পুজো প্রভু হবে। পাল্লাদার গায়ের জোরে বলতে পারে 17তম, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যদি রক্ত থেকে জন্ম হয় তাহলে জঙ্ঘাদেশটা চিঁড়লেকে বিষ্ণুই তো চিড়েছে। হ্যাঁ, খবরদার 17তম বলল না। ওখানে 3টে জিনিস তৈরি হলো, লাল জবা কি ঠাকুরমশাই, লাল সেলু আর রক্ত আর হলো সিঁদুর। এই 3টে জিনিস ছাড়া মা কালী দুর্গা পূজা কোনোদিনই হবে না, কোনোদিনও হবে না। আমার কাছে শোনো না, কোনোদিনই হবে না। আমার কাছে শোনো না, কোনোদিনও হবে না। তবে মশাই সত্যিকারের কথা, আমার পাল্লাদার বলেছে আমি যদি রাম হয় তখন ও হবে সীতা, আমি যদি শিব হয় তখন ও হবে দুর্গা, আমি যদি নারায়ণ হয় তখন মেয়েটা বলছে আমি হব লক্ষ্মী, আমি যদি লক্ষিন্দর হয় তখন ও হবে বেহুলা, আমি যদি সত্যবান হয় তখন হবে সাবিত্রী, আমি যদি মাইকেল মধুসূদন দত্ত হয় তখন হবে ও হেনরি রাবেকা, আমি যদি নেতাজি সুভাষচন্দ্র বসু হয় তখন এই মেয়েটা হবে এমিলি বসু। আমি যে পুরুষ বলছি আমি সেই পুরুষের নারী, সেই পুরুষের নারী। আমি শুনে ভয়ে মরি সেই পুরুষের নারী, আমি শুনে ভাই মরি সেই পুরুষের নারী। আজ আমার কাছে অধীরে না দারা না দারা না না। আরে ও ধীরে না দারা না দারা না ধীরে না। আজ প্রথম কৃষ্ণ দিয়েছে আমারে, অধীরে না দারা না দারা না না। আজ তোমারে জানাইব ও ধীরে না দারা না দারা না ধীরে না। বলছে জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ প্রতি মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? ওরে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? আজ পাল্লাদারে আমার কাছে আজকে প্রকাশে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? আচ্ছা তোমরা যে মাসে মাসে শুদ্ধ হও প্রতি মাসে, ওকে জিজ্ঞেস করুন তো প্রতি মাসেই কখন শুদ্ধ হয়? আপনারা জানেন সব মেয়েতে মা হতে পারে না, মেয়েদের দেহতে যতদিন পর্যন্ত মা না আসে ততদিন পর্যন্ত মেয়েরা মা হতে পারে না। মেয়েদের দেহতে মা আসে কখন? মেয়েদের বয়স যখন 11 বছর 11 মাস 27 দিন হয় তখন মায়েদের দেহতে মা আসে। মাসে একদিন আসে, মাসে একবার আসে, 3 দিন থাকে, 4th দিনে বিদায় হয়। তখন যদি বলি শুদ্ধ আমা, সেই কথা শুদ্ধ বটে?
কই আপনারা এই মেয়েটার কথা শুনে ওই অবস্থাতে মা কালীর মন্দিরে ধূপকাঠি দিয়েছেন কেন? মহাপাপ হবে। মেয়েরা তখন হয় অসুস্থ। হ্যাঁ, তুমি যা জানো না তা বলতেছ না, তবে লেখকের কথা ও আমরা শুনে শুনে বলছে। তবে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? পুরুষ একদিন শুদ্ধ হয়, যেদিন শুদ্ধ হবে আর শুদ্ধ হওয়ার দরকার নাই, সারা জীবন শুদ্ধ। বারবার কি শুদ্ধ হতো? বলছে প্রতি মাসে একবার করে শুদ্ধ, তাহলে পরে অশুদ্ধ হয় বলি তো আবার শুদ্ধ হয়। আর আমাদের পুরুষ একবার যদি শুদ্ধ হয় আর সারা জীবন হয় না, সারা জীবন হয় না। তবে কোন দিবসে হয় শুদ্ধ? ওরে শোনো আমার এটা, শোনো শোনো পুরুষ জাতি তোমার জানাই। আপনারা শুনে যাবেন কোন দিবসে পুরুষ শুদ্ধ হয়। আপনারা জানেন স্বামী স্ত্রীর মিলনকালে যেন সর্বজনা পুরুষের মনি চলিয়ে যায়, কেই বা গো জানে না। ওরে কামিনীর পরশে কামের হরসে পুরুষের অটল বিন্দু ঝরিয়ে পড়ে, করিলে সহবাস হবে সর্বনাশ, 84তে ঘুরিবে। এই কথাই বলে ধারাপাত পর, নইলে অঙ্ক করা যায় না। অঙ্কপাত করতে গেলে ধারাপাত পড়তে হয়, সবার আছে জানা, আপনারা জানেন। অঙ্ক যদি করতে হয় তাহলে আগে কি পড়তে হয়? ধারাপাত বইটি পড়তে হয়। ধারাপাত আগে পড়বে, তখন কিন্তু বিয়ে হওয়ার আগে। কি ধারাপাত? ওরে মাতৃধারাপাতে হয় প্রতি মাসে মাসে, ওরে পিতৃধারাপাতে হয় স্ত্রী জাতির পরশে। এই ধারাপাত মুখস্থ করতেই ওরে পারে গোদের জন, ওরে সেই জনে জানে চারি অঙ্কের বিবরণ। ওই ধারাপাত পড়ে, ধারাপাতে পড়ে। নারীর সঙ্গে প্রথম দিবস কোন দিবস? যে দিবসে পুরুষ শুদ্ধ হয় সেই দিবসটা কোন দিবস? এই মেয়েটার সঙ্গে যখন বিয়ে হয়, প্রথম দেখা কোন জায়গায় বলুন তো? সত্যি করে বলবেন, প্রথম দেখা কখন? আমি যখন বিয়ে করতে যাই, শ্বশুরবাড়িতে পাইল থেকে নামছি, আমার যখন বিয়ে হয় ৭৭ বছর বয়স। আমার যখন বিয়ে হয় মা, তখন মেয়ে দেখার রেওয়াজ ছিল না, ফোনও ছিল না। বাবা মা তো যেটা দেখে দিত আমাদেরকে সেই তাকেই বিয়ে করতে হতো। আমি পালকিতে চেপে বিয়ে করতে যাচ্ছি আর ঠাকুরকে ডাকছি, হে ভগবান, হে দয়াময়, মেয়েটা যেন খালি পরিষ্কার হয়। কারণ বাবা মাতে কি দেখে নিয়েছে, উপায় তো নয়। শ্বশুরবাড়ির ছাদ নাতলায় দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছি, মেয়েটা কই দেখতে পাই না, দেখা যায় না। কিছুক্ষণ পরে ভান্ডারি সে আমার মুখটা চাদরে ঢেকে দিলে, আমরা লে কি করে দেখবি যাক। এইবার মাসে চাদরের ফাঁকে ফাঁকে দেখছি একটা মেয়েকে 7টা বেটা ছেড়ে কাঠের পিড়িত করে ধরে নিয়ে আসছে। আমার তো চুল ধারো হয়ে গিয়েছে, বাবরে মেয়েটা ধনী বা কত রি। একটা মেয়েকে দেখেন 7 জনা তো ধরে নিয়ে আসছে। এসে সত্যিকারের মা আমার বেড়ে বেড়ে ঘুরেছে। আমার বললে আপনারা প্রত্যেকেরই বেড়ে বেড়ে ঘুরেছে। তা বললে বিশ্বাস করে, সামনে মা কালী আছে, আমার গায়ে যখন শিখছে তখন মনে হচ্ছে কারেন্টে শর্ট মারছে। এইবার আমার পায়ের তলাতে একবার উঠেছে, একবার বসাইছে, 7 বার, 8 বার লয়, 6 বার লয়, 7 বার। আর পাকও ঘুরলে 7 পাক। আর 7 জন হাতে নিয়ে আসছে। 7 জন তো 7টা শিখ হয়েছে, কেন 8 জনা লাগে না? ওর ঘরেই দেখলাম। তোমার মাকে জিজ্ঞেস করো, মাসিকে জিজ্ঞেস করো, তোমার ঠাকুমাকে জিজ্ঞেস করো, কেন 7 জনা লাগে রে? কবি গান নয়, কবি জ্ঞান। কবি গানের মধ্যে জ্ঞান না পাওয়া যায়, তার টাকা খরচ করে কবি গান শুনে কোনো লাভ নাই। এই তো গেল দিয়ে। এইবার এখন